আমার স্বামীর মাসিক বেতন তিনি তার পুরোটাই পরিবারকে দিয়ে দিতেন। আমি তাকে শুধু একটাই প্রশ্ন করেছিলাম, তুমি কি তোমার বেতনের সামান্য অংশ আমাদের পরিবারের জন্য আলাদা করে রাখতে পারো না? তিনি একটা বিদ্রূপের হাসি হাসলেন। টেবিলের উপর ফোনটা অনবরত কেঁপে উঠল। আমি স্ক্রিনের দিকে তাকালাম। ভাইবারে একটা মেসেজ এসেছে, পাঠিয়েছে আমার দেবর সিয়াম। সে কোনোদিন আমাকে ভাবি বলে ডাকেনি। ভাই বাঁচাও, মারাত্মক ঝামেলায় পড়েছি, 24 লক্ষ টাকা লাগবে। মেসেজের নিচে একটা হাত জোর করে ক্ষমা চাওয়ার ইমোজি। আমার স্বামী রনি ফোনটা স্ক্রিনের দিকটা নিচে দিয়ে টেবিলের উপর করে রাখলো। তারপর খুব নির্বিকার ভাবে চামচ দিয়ে প্লেটে ভাত বেড়ে নিল। চোখের একটা পলকও পড়লো না তার। তোমার ভাইয়ের আবার কি হলো? আমি জিজ্ঞাসা করলাম। ও তো এখনো ছোট, ওর আবার কি এমন বড় সমস্যা হবে? সে খুব শান্ত গলায় উত্তর দিল, আমার কাছে 24 লক্ষ টাকা চাই। আমি বললাম, 24 লক্ষ টাকা কিন্তু ছোট কোনো অঙ্ক নয়। আমার স্বামী বলল, ও ওর বন্ধুর সাথে একটা ছোটখাটো ব্যবসা শুরু করতে চায়, ক্যাপিটাল লাগবে। আমার প্রায় হেসে ফেলার দশা হলো। সিয়ামের বয়স 24 বছর। কাপড় বদলানোর চেয়েও দ্রুত সে চাকরি বদলায়। আর তার সবচেয়ে বড় শখ হলো ফ্রেন্ডদের সাথে গুলশানের লাউঞ্জ আর আন্ডারগ্রাউন্ড ক্যাসিনো ক্লাবে গিয়ে প্রজেক্ট ইন্সপেকশন করা। ও যেটাকে ছোট ব্যবসা বলছে সেটা আসলে জুয়া খেলার দেনা। আমার কাছে এত টাকার ক্যাশ নেই। আমি সত্যিটাই বললাম, কারণ এই সংসারে টাকা পয়সার প্রতিটি হিসাব আমার নখদর্পণে। সে বলল, তোমার মিডিয়ারের বোনাসের যে লাখখানেক টাকা বাকি আছে সেটা কি এখনো আছে? আমি আমার ওখান থেকে আরো কিছু মিলিয়ে এটা মিল করে দেই, ওটা আপাতত ওকে দিয়ে দাও। আমি বললাম, তোমার নিজের কোনো টাকা আছে? তোমার টাকা কোথায়? আমি সরাসরি ওর চোখের দিকে তাকালাম। গত মাসে তোমার বেতনটা কোথায় গেল? 3,20,000 টাকা বেতন পাও তুমি, অথচ এই সংসারে তার একটা টাকাও ঢুকতে দেখিনি। রনি সুপের বাটিটা ধপ করে টেবিলের উপর নামিয়ে রাখলো। তার মুখটা মুহূর্তেই থমথমে হয়ে গেল। সে বলল, আমি টাকাটা আম্মাকে দিয়ে দিয়েছি। আমার শরীরটা ভালো যাচ্ছে না। ওনার কি টাকার দরকার নেই? আর আমার ভাইয়ের কোনো চাকরিও নেই, ওরও তো হাত খরচের দরকার আছে, তাই না? আমি বললাম, তার মানে তোমার 3,20,000 টাকার পুরো বেতনটাই তুমি তোমার মা আর ভাইকে দিয়ে দাও? আমাদের নিজেদের জন্য একটা টাকাও রাখো না কেন? তাতে কোনো সমস্যা আছে? সে ভ্রুকুচকে চরম অবজ্ঞা নিয়ে আমার দিকে তাকালো। ওটা আমার টাকা, আমি কঠোর পরিশ্রম করে ওটা আয় করি। বুকের ভেতর দলা পাকিয়ে আসা রাগটাকে চেপে রাখার জন্য আমি একটা দীর্ঘশ্বাস নিলাম। রনি, আমরা বিয়ে করেছি। এই ফ্ল্যাটের হোম লোনে কিস্তি আমি দেই, গ্যাস, বিদ্যুৎ, পানি আর সোসাইটির সার্ভিস চার্জ কিন্তু আমিই দেই। এমনকি প্রতিদিনের কাঁচা বাজার আর সংসারের নিত্য প্রয়োজনীয় জিনিসও আমি কিনি। তুমি এই সংসারের একটা অংশ। আমাদের নিজেদের ভবিষ্যতের জন্য কি তোমার বেতনের সামান্য অংশ তুলে রাখা উচিত নয়? এই প্রথম আমি এত সরাসরি ওর সাথে কথা বললাম। গত 3 বছর ধরে আমি সবসময় ভেবে এসেছি যে ও একদিন না একদিন আমার পরিস্থিতিটা বুঝবে। আমি ভাবতাম সংসার মানে দুজনের যৌথ দায়িত্ব, কিন্তু আজ বুঝতে পারলাম আমি কতটা ভুলের মধ্যে ছিলাম। রনি কুৎসিত একটা উপহাসের হাসি আসলো। সেই হাসির শব্দটা বরফ শীতল সূচের মতো আমার কানে এসে বিঁধল। দিয়া, দয়া করে একটু বাস্তবে ফেরত। শোনো, আমি টাকা আয় করি কারণ আমার সেই যোগ্যতা আছে। আমি কিভাবে খরচ করব সেটা আমার পার্সোনাল ট্র্যাজেডি। মা আর ভাইকে টাকা দেওয়াটা আমার পরিবারের প্রতি ভালোবাসা আর দায়িত্ব প্রকাশের নিজস্ব উপায়। সে কিছুটা আমার দিকে ঝুঁকে এলো। প্রতিটি শব্দ আমার মুখে চড়ের মতো আসছে পড়লো। আমার ব্যাপারে হস্তক্ষেপ করার কোনো অধিকার তোমার নেই। তুমি মাসে সামান্য কটা টাকা আয় করো। ফ্ল্যাটের কিস্তি দেওয়ার পর তোমার কাছে আরো কিছু অবশিষ্ট থাকে। আর এখন তুমি এসেছো আমার 3,20,000 টাকার হিসাব নিতে। নিজের যোগ্যতা নিয়ে একটু ভাবো। তোমাকে কতটা হাস্যকর শোনাচ্ছে বুঝতে পারছো? টেবিলের নিচে আমার হাত দুটো রাগে কাঁপছিল। ঠিক আছে, আমি শুধু এই দুটো শব্দই উচ্চারণ করলাম। ঘরটা হঠাৎ করে একদম নিস্তেজ হয়ে গেল। রনি আমার এমন শান্ত প্রতিক্রিয়া দেখে কিছুটা অবাক হলো। হয়তো সে ভেবেছিল আমি নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে চিৎকার করব বা ওর সাথে একটা বিশাল ঝগড়া বাঁধিয়ে দেব, কিন্তু আমি তার কিছুই করলাম না। আমি খুব শান্তভাবে চেয়ার ছেড়ে উঠলাম এবং টেবিল থেকে আমার ফোনটা তুলে নিলাম। আমার খাওয়া শেষ। আমি ঘুরে দাঁড়ালাম। সোজা আমার স্টাডি রুমে গিয়ে ঢুকে দরজাটা শক্ত করে আটকে দিলাম। আমার পেছনে রনির সেই অহংকারী আর তার ছেলের হাসিটা শুনতে পেলাম। আমি আমার ল্যাপটপটা খুললাম। স্ক্রিনে একটা আনরিড ইমেল জল করছে। ফ্রম HR ডিরেক্টর, সাবজেক্ট কনফার্মেশন অফ পার্সোনাল ফর প্রজেক্ট টিম অ্যাসিস্ট্যান্ট টু দ্য US ব্রাঞ্চ। আমি ইমেলটিতে ক্লিক করলাম। সাথে অ্যাটাচড ফাইল হিসেবে রয়েছে আমেরিকার ব্রাঞ্চের 6 মাসের একটা বিজনেস ট্রিপের চুক্তিপত্র। অ্যাসাইনমেন্টটা 6 মাসের, সেখানে আমার স্যালারি ডাবল হয়ে যাবে। কোম্পানি থেকে একটা প্রাইভেট অ্যাপার্টমেন্ট দেওয়া হবে এবং আমার যাবতীয় লিভিং এক্সপেন্স কোম্পানি বহন করবে। গত সপ্তাহে আমার বস এই সুযোগটার কথা আমার সাথে আলোচনা করেছিলেন। সেই সময় আমি বলেছিলাম পরিবারের সাথে একটু কথা বলে জানাবো, কিন্তু এখন আর তার কোনো প্রয়োজন নেই। আমি ফোনটা তুলে নিয়ে কোম্পানির HR ডিরেক্টরকে কল করলাম। হ্যালো স্যার, আমি দিয়া বলছি। হ্যাঁ দিয়া, তুমি কি সিদ্ধান্ত নিয়েছো? ওপাশ থেকে স্যার বেশ উৎসাহ নিয়ে জিজ্ঞাসা করলেন। জি স্যার, আমি আমার সিদ্ধান্ত নিয়েছি। আমি এই কন্ট্রাক্টে সাইন করছি। আমাকে কবে নাগাদ জয়েন করতে হবে? যত দ্রুত সম্ভব। ওখানকার প্রজেক্ট টিম খুব তাড়াহুড়া করছে। তুমি কি এখনই ফ্লাই করতে পারবে? যে কোনো সময় স্যার। ফোনটা রাখার পর ল্যাপটপটা প্রিন্টারের সাথে কানেক্ট করে কন্ট্রাক্ট পেপারটা প্রিন্ট করে নিলাম। কাগজটা প্রিন্টার থেকে বেরিয়ে আসা মৃদু শব্দে ঘরটা ভরে গেল। আমি কলমটা তুলে নিলাম এবং শেষ পাতার সিগনেচারের জায়গাটায় নিজের নাম লিখলাম, দিয়া। প্রতিটি টান ছিল একদম স্পষ্ট আর দৃঢ়। সাইন করার পর আমি কন্ট্রাক্ট স্ক্যান করলাম, পাসওয়ার্ড দিয়ে প্রোটেক্টেড করে HR ডিপার্টমেন্টে মেইল করে পাঠিয়ে দিলাম। সব কাজ শেষ করে আমি চেয়ারে হেলান দিয়ে একটা দীর্ঘশ্বাস ছাড়লাম। জানালা বাইরে ঢাকা শহরের রাতটা তখন গভীর আর অন্ধকার, কিন্তু আমার মনের ভেতরটা তখন একদম পরিষ্কার এবং শান্ত। অধিকার, তাই তো? খুব শিগগিরই তুমি বুঝতে পারবে কার আসলে অধিকার আছে আর কে নিজে সব অধিকার হারাতে বসেছে। ভয়েস এন্ড ভিডিও, জান্নাত স্টোরি।
পরদিন সকালে আমি আমার রোজকার নিয়মে ঘুম থেকে উঠলাম। রনি তখনও ঘুমাচ্ছিল। গত রাতে ও নিশ্চয়ই ওর মা আর ভাইয়ের সাথে মাঝরাত পর্যন্ত প্ল্যান করেছে যে কিভাবে আমার কাছ থেকে বাকি লাখখানেক টাকা হাতিয়ে নেওয়া যায়। আমি ওকে ডাকলাম না। আমি ওয়াক ইন ক্লোজেটে ঢুকে সবচেয়ে বড় ট্রলি ব্যাগটা বের করলাম। আমার প্রতিটি মুভমেন্ট ছিল খুব ধীর এবং সতর্ক। আমি মাত্র কয়েক জোড়া জামা কাপড়, প্রয়োজনীয় প্রসাধন, ল্যাপটপ আর কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিগত দরকারি কাগজপত্র ব্যাগে ভরলাম। ক্লোজেটের ওর পাশের অংশটাই ঝুলছিল দামি ব্র্যান্ডের পাঞ্জাবি, শার্ট আর ঘড়ি। কোনোটার বডি ট্যাগ এখনো ছেঁড়া হয়নি। এর প্রতিটি জিনিস ও কিনেছে ওর সেই তথাকথিত নিজের খাটাখাটনি টাকা দিয়ে। অথচ এই যে 120 স্কয়ার ফিটের ধানমন্ডির ফ্ল্যাটটাই ও এখন বুক ফুলিয়ে ঘুমাচ্ছে। এটা ডাউন পেমেন্ট দেওয়া হয়েছিল আমার বিয়ের আগে আমার জমানো টাকা থেকে। আর প্রতি মাসে ব্যাংকের লোনের কিস্তিটাও কাটে আমার স্যালারির অ্যাকাউন্ট থেকে। আমি জিনিসপত্রগুলোর দিকে তাকালাম, কিন্তু অলৌকিকভাবে আমার মনের ভিতর কোনো কষ্ট বা ক্ষোভ অনুভব করলাম না। সবকিছু একদম শূন্য লাগছিল। প্যাকিং শেষ করে ট্রলি ব্যাগটা দরজার পেছনে এমন একটা জায়গায় রাখলাম যা সহজে নজরে পড়ে না। তারপর আমি স্টাডি রুমে গেলাম। লুকানো লকারটা খুললাম। ভেতরে ছিল ফ্ল্যাটের ডিড বা মূল দলিল, মিউটেশন পেপার আর আমার সব একাডেমিক সার্টিফিকেট আর কিছু ইমার্জেন্সি ক্যাশ টাকা। আর আমার নিজের যত ডকুমেন্ট ছিল তার সবগুলো গুছিয়ে হ্যান্ডব্যাগে ঢুকিয়ে নিলাম। লকারের ভেতরে যে কয়েকটা ক্যাশ টাকা ছিল সেটা আমি গোনার প্রয়োজনও মনে করলাম না, পুরোটাই তুলে নিলাম। সবশেষে লকারের ভেতরে পড়ে রইল শুধু আমাদের লাল রঙের কাবিননামাটা। আমি পাসওয়ার্ডটা না কেটে লকারটা বন্ধ করে দিলাম, কিন্তু এর ভেতরটা তখনও পুরোপুরি ফাঁকা। হ্যান্ডব্যাগটা ট্রলি ব্যাগের পাশে এনে রাখলাম। সবকিছু শেষ করতে করতে ভোরের আলো সবে ফুটতে শুরু করেছে। আমি ড্রয়িং রুমের সোফায় গিয়ে বসলাম। লাইট জ্বালালাম না। পুরো বাড়িটা যেন এক ভুতুরে নীরবতায় ডুবে আছে। ফ্রিজের একটা মৃদু গুঞ্জন আর বেডরুম থেকে রনির গভীর ঘুমানোর নিঃশ্বাসের শব্দ ছাড়া আর কোনোই শব্দ ছিল না। আমাদের বিয়ের বয়স 3 বছর। আজ প্রথম এই বাড়িটাকে, যেটাকে আমি সংসার বলে ভাবতাম, একজন বহিরাগত মানুষের চোখে দেখলাম। দেয়ালে তখন আমাদের বিয়ের বড় বাধাই করা ছবিটা ঝুলছিল। ছবিতে ও আমাকে জড়িয়ে ধরে মিষ্টি করে হাসছিল, আর আমার মুখেও ছিল একরাশ সুখী মেয়ের হাসি। সে সময় আমি বিশ্বাস করেছিলাম আমরা আজীবন একে অপরের শক্তি হয়ে থাকবো, কিন্তু আজ বুঝলাম ওটা কেবলই আমার একটা মরিচিকা ছিল। ওর আপনজন আমি কখনোই ছিলাম না। ওদের কাছে আমি ছিলাম কেবলই একটা কুলুর বলদ, যার কাজ হলো রনির ভুয়া অহংকার টিকিয়ে রাখা, ওর অলস ভাইয়ের জোয়ার দেনা শোধ করা আর ওর পরিবারের আবদার মেটানো। অথচ নিজের অধিকারের কথা বলতে গেলেই আমি পর হয়ে যাই। হঠাৎ করে সোফায় রাখা আমার ফোনের স্ক্রিনটা জ্বলে উঠল। কোম্পানির অ্যাডমিন ডিপার্টমেন্ট থেকে একটা মেসেজ এসেছে। প্রিয় দিয়া, আপনার ফ্লাইট বুক করা হয়েছে। আজ দুপুর 2টায় হযরত শাহজালাল বিমানবন্দর থেকে আপনার ফ্লাইট। আপনার যাত্রা শুভ হোক ম্যাম। আমি মাত্র 2টা শব্দ লিখে রিপ্লাই দিলাম, পেয়েছি, ধন্যবাদ। রনি সকাল 9টার দিকে ঘুম থেকে উঠল। যখন সে আমাকে ড্রয়িং রুমে ব্যাগ গুছিয়ে বসে থাকতে দেখলো, সে কিছুটা অবাক হলো। কি ব্যাপার, আজ অফিসে যাবে না? আমি লিভ নিয়েছি। আচ্ছা। সে আর কিছু না বলে জিজ্ঞাসা করে সোজা বাথরুমের দিকে হাঁটা শুরু করলো। ভালোই হয়েছে, আজ তুমি ফ্রি আছো। চলো ব্যাংকে গিয়ে তোমার মিডিয়ার বোনাসের টাকাটা তুলে নিয়ে আসি। আমি শুধু এক দৃষ্টিতে শূন্য চোখে তার দিকে তাকিয়ে রইলাম। আমার এমন চাউনি দেখে সে কিছুটা অপ্রস্তুত হয়ে পড়লো। সে আমাকে বলল, এভাবে তাকিয়ে আছো কেন? আমার ভাইয়ের টাকার খুব জরুরি দরকার, দেরি করা যাবে না, টাকাটা আমার লাগবে। আমি যেতে পারবো না। আমি শান্ত গলায় জবাব দিলাম, কেন? আজ না তুমি লিভ নিয়েছো? সে তার গলার আওয়াজ এক চোটে বাড়িয়ে দিল। আমি বললাম, আমার একটা জায়গায় যাওয়ার আছে। সে আমাকে বলল, আমার ভাইয়ের এই বিপদের চেয়েও বড় কোনো কাজ আছে তোমার? সে তার ধৈর্য হারিয়ে চেঁচিয়ে উঠল। ভয়েস এন্ড ভিডিও জান্নাত স্টোরি। ধন্যবাদ সবাইকে। গল্পটি কেমন লাগলো সবাই জানাবেন। এটি ছিল গল্পের প্রথম পর্ব। বাকি পর্ব খুব তাড়াতাড়ি আপলোড করা হবে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমার সাথেই থাকুন। ধন্যবাদ। আমি একটা দীর্ঘশ্বাস নিলাম। সোফা ছেড়ে উঠে দাঁড়ালাম এবং সরাসরি ওর চোখের দিকে তাকালাম। হ্যাঁ রনি, জীবনে তোমার ওই পরজীবী পরিবারের চেয়ে অনেক গুরুত্বপূর্ণ জিনিস আছে। আর এখন সময় এসেছে নিজের কথা ভাবার। কি আজে বাজে কথা বলছো? সে হাতের সেবারটা নাড়াতে নাড়াতে চিৎকার করে উঠলো। মুখটা রাগে লাল হয়ে গেছে। তুমি কি পাগল হয়ে গেছো দিয়া? আমি তো শুধু তোমার বোনাসের টাকাটা চাচ্ছি। এটা আমার ভাইয়ের ভবিষ্যতের জন্য। আমি ওকে আর কোনো উত্তর দিলাম না। আমি দরজার দিকে এগিয়ে গেলাম। হ্যান্ডব্যাগটা কাঁধে নিয়ে দরজার আড়াল থেকে বড় ট্রলি ব্যাগটা টেনে বের করলাম। সেই বিশাল ট্রলি ব্যাগটা দেখা মাত্রই রনি হঠাৎ থমকে গেল। ওর চোখ দুটো চড়ক গাছ হয়ে গেল। এই ব্যাগ নিয়ে তুমি কোথায় যাচ্ছ? আমি কোম্পানির কাজে 6 মাসের জন্য আমেরিকায় যাচ্ছি। দরজাটা খুলতে খুলতে আমি খুব শান্তভাবে বললাম। সে উপহাসে ভঙ্গিতে জোরে হেসে উঠল। তার গলার স্বরে তখন অহংকার। আমেরিকা? তুমি কি ভাবছো বিদেশে যাওয়ার ভয় দেখে আমাকে চমকে দেবে? ঠিক আছে যাও, দেখি আমার সাপোর্ট ছাড়া তোমার ওই সামান্য কয় টাকার বেতনে তুমি কিভাবে চলো। কিন্তু যাওয়ার আগে সিয়ামের টাকাটাও রেখে যাও। আমি শেষবারের মতো ওর দিকে তাকালাম। আমার ঠোঁটে তখন একটা তাচ্ছিলের হাসি। আর বললাম, রনি, গত রাতে তুমি কি বলেছিলে মনে আছে? ওটা তোমার টাকা, তোমার কঠোর পরিশ্রমের ফল, তাই সেখানে হস্তক্ষেপ করার কোনো অধিকার আমার নেই। ঠিক একইভাবে এটাও আমার টাকা, আমার বোনাস। তোমার 3,20,000 টাকার উপর যেমন আমার কোনো অধিকার নেই, তেমনি আমার বোনাসের একটা টাকার উপর তোমারও কোনো অধিকার নেই। আর হ্যাঁ, আমি পুরো ফ্ল্যাটটার দিকে একবার চোখ বুলিয়ে নিলাম। এই মাসের ফ্ল্যাটের কিস্তি আমি অলরেডি পে করে দিয়েছি, কিন্তু সামনের মাস থেকে এটা পুরোপুরি তোমার দায়িত্ব। গ্যাস, পানির বিল, বিদ্যুৎ বিল, ইন্টারনেট আর সোসাইটি সার্ভিস চার্জ, এই সব কিছু আমার নামে ছিল। আমি আগামীকালই সব কানেকশন ডিসকানেক্টেড করা নোটিশ করে দিয়েছি। এবার তোমার নিজের টাকা দিয়ে একা একা সংসার সামলাও। সে কিছু একটা বলে চিৎকার করে আমার দিকে তেড়ে আসার আগে আমি দড়াম করে দরজাটা বন্ধ করে দিলাম। আমি বিল্ডিং থেকে নেমে একটা উবার নিলাম এবং
সোজা এয়ারপোর্টের দিকে রওনা হলাম। গাড়িটা যত মিটার দূরে এগিয়ে যাচ্ছিল আমার মনে হচ্ছিল গত 3 বছর ধরে যে নরকটা আমি সহ্য করেছি সেখান থেকে আমার আত্মা ধীরে ধীরে মুক্তি পাচ্ছে। 3 দিন পরে আমেরিকার নিউ ইয়র্কের একটা আধুনিক অ্যাপার্টমেন্টে এসে পৌঁছালাম। আমি মাত্র ইউএস ব্রাঞ্চে আমার প্রথম মিটিং শেষ করেছি। আমাদের টিমের চমৎকার পারফরমেন্সের কারণে ওখানকার বড় বসেরা নিজে এসে আমার প্রশংসা করে গেছেন। নিজের ডেস্কে ফিরে এসে আমি আমার ফোনটা হাতে নিলাম, যেটা গত 3 দিন ধরে সাইলেন্ট মোডে ছিল। যখন স্ক্রিনটা অন করলাম নোটিফিকেশনের বন্যায় ফোনটা হ্যাং হওয়ার উপক্রম হলো। 78টা মিসড কল, ভাইবারে 96টা আনরিড মেসেজ। সবগুলো মেসেজ এসেছে মাত্র একজন মানুষের কাছ থেকে, রনির কাছ থেকে। আমি মেসেজগুলো খুললাম আর দেখতে পেলাম কিভাবে গত 3 দিনে একটা মানুষের অহংকারী পৃথিবী ধীরে ধীরে চূর্ণ বিচূর্ণ হয়ে হতাশার সাগরে ডুবে গেছে। প্রথম দিন দুপুর 2টা, দিয়া তুমি কোথায়? তোমার ব্যাংকের অ্যাকাউন্ট কেন ক্লোজ দেখাচ্ছে? তোমার সাথে যোগাযোগ করা যাচ্ছে না কেন? সিয়াম গুলশানের ওর বন্ধুদের কাছে আটকে আছে, ও টাকাটা এখনই লাগবে। প্রথম দিন রাত 8টার সময়, দিয়া প্লিজ তুমি কি সত্যি চলে গেছো? তুমি কি ভাবছো এটা কোনো ইয়ার কি? এক্ষুনি ফিরে এসো। আমি কি খাবো রাতে? ফ্রিজে কোনো খাবার নেই আর তোমার স্টাডি রুমের লকার একদম খালি। ফ্ল্যাটের মূল দলিল কোথায়? দ্বিতীয় দিন সকাল 10টা, দিয়া একটা রিপ্লাই দাও। আম্মা ফোন করে কাঁদছেন, ওনার বুক ধরপড় করছে কারণ উনি জানতে পেরেছেন তুমি সিয়ামকে টাকা দাওনি। ওনাকে এক্ষুনি ল্যাবাইড হাসপাতালে ভর্তি করাতে হবে, 50,000 টাকা লাগবে। টাকাটা বিকাশ বা অ্যাকাউন্টে ট্রান্সফার করো এক্ষুনি। দ্বিতীয় দিন সন্ধ্যা 7টা, এই ফ্ল্যাটের কারেন্ট আর পানি কেন কেটে দিল? পুরো ফ্ল্যাট অন্ধকার হয়ে আছে। তুমি কিভাবে আমাকে এভাবে ফেলে চলে যেতে পারলে? তুমি কি আসলে আমার স্ত্রী? তৃতীয় দিন সকাল 8টায়, দিয়া প্লিজ কথা বলো, ব্যাংক থেকে মেসেজ এসেছে এই মাসের ফ্ল্যাটের লোনের কিস্তি না দিলে পেনাল্টি দিতে হবে। ফ্ল্যাট সিজ করার ওয়ার্নিং দিচ্ছে। আমার কাছে কোনো টাকা নেই, গত সপ্তাহে সব টাকা আম্মাকে দিয়ে দিয়েছি। শেষ মেসেজ 5 মিনিট আগে, সব শেষ। সিয়ামকে জুয়ার টাকার জন্য ক্যাসিনোর লোকেরা মারাত্মকভাবে পিটিয়েছে। আম্মা আমার উপর খেপে গেছেন আর পকেটে টাকা না থাকায় হাসপাতাল থেকে আমাকে রিলিজ করে দিয়েছে। দিয়া তুমি কোথায় আছো? একটু দয়া করো, আমাকে বাঁচাও। আমি জানি আমার কোনো অধিকার নেই, প্লিজ কলটা ধরো। আমি স্ক্রিনের দিকে তাকিয়ে রইলাম, চোখ দিয়ে এক ফোঁটা জলও বের হলো না, বরং ঠোঁটের কোণে ফুটে উঠলো এক চিলতে তৃপ্তির হাসি। আমি ভাবলাম সেই বিগত 3 বছরের কথা, যখন আমি নিজে কষ্ট করে এই সংসারকে আগলে রেখেছিলাম আর ও নিজের পুরো টাকা দিয়ে ভাই বোনকে রাজকীয় জীবন উপহার দিয়েছিল আর বিনিময়ে আমাকে দিয়েছিল কেবল অবজ্ঞা আর অপমান। আমি রিপ্লাই বক্সে ক্লিক করলাম আর মনে সমস্ত শীতলতা ঢেলে মাত্র 4টে শব্দ টাইপ করলাম। তাতে আমার কি? মেসেজটা পাঠানোর পর আমি ওর নাম্বারটা চিরতরে ব্লক করে দিলাম এবং ফোনটা অফ করে রাখলাম। জানালার বাইরে তখন নিউ ইয়র্কের ঝলমলে আলো, এক নতুন জীবন যেখানে এমন মানুষদের জন্য কোনো জায়গা নেই যারা শুধু শোষণ করতে জানে, সম্মান দিতে জানে না। ভয়েস এন্ড ভিডিও, জান্নাত স্টোরি। নিউ ইয়র্কে 1 মাস দেখতে দেখতেই কেটে গেল। আমার কাজের প্রতি নিষ্ঠা দেখে কোম্পানি আমাকে ইউএস ব্রাঞ্চের পার্মানেন্ট প্রজেক্ট ম্যানেজার হিসেবে নিযুক্ত করলো। এখানে আমার কাটানো প্রতিটা দিন ছিল মূল্যায়নে ভরপুর, যে সম্মান আমি রনির সাথে থাকার সময় কোনোদিনও পাইনি। এক রাতে আমি যখন লোকাল একটা ক্যাফেতে বসে কফি খাচ্ছিলাম তখন আমার মেইলে ঢাকা থেকে আমার লয়ারের একটা মেইল এলো। এটা ছিল রনির বিরুদ্ধে আমার ফাইল করা আইনি বিচ্ছেদ এবং সম্পত্তি বন্টনের পিটিশনের কপি। যেহেতু আদালতে প্রমাণিত হয়েছে যে ফ্ল্যাটের ডাউন পেমেন্ট আমার বিয়ের আগে জমানো টাকা থেকে দেওয়া এবং প্রতি মাসে কিস্তিও আমার স্যালারি থেকে কাটা হয়েছে, তাই ফ্ল্যাটের মালিকানা সাময়িকভাবে আমার নামেই ডিক্লেয়ার করা হয়েছে। মেইলের সাথে আমার সেই ধানমন্ডি ফ্ল্যাটের কিছু বর্তমান ছবি অ্যাটাচ করা ছিল। আমি তিক্তভাবে হাসলাম। যে ফ্ল্যাটটা একসময় এত গোছানো আর পরিপাটি ছিল সেটা এখন একটা পরিত্যক্ত গুদামের মতো দেখাচ্ছে। দরজায় লাল রঙের নোটিশ সেটে দেওয়া হয়েছে, ব্যাংক এবং বিল্ডিং কমিটির পক্ষ থেকে বকেয়া পরিশোধ করার চূড়ান্ত সতর্কতা। আমার লয়ারের দেওয়া তথ্য অনুযায়ী রনি এখন বাধ্য হয়ে ওর মা আর ভাই সিয়ামকে নিয়ে মিরপুরে একটা ছোট পুরনো ভাড়া বাসায় উঠেছে। সিয়ামের পা ক্যাসিনোর পাওনাদারদের মারণের কারণে পঙ্গু হয়ে যায় আর রনি যে 3,20,000 টাকা বেতনের অহংকার করতো তার অর্ধেকটাই এখন ব্যাংকের লোনের দেনা শোধ করতে কেটে নেয়, আর বাকি যা থাকে তা দিয়ে ওর মায়ের ওষুধ আর 3 বেলার ডাল ভাতের খরচই জোটে না। কোথায় গেল ওর সেই দামি ব্র্যান্ডের জামা কাপড় আর অহংকার? মা আর ভাইদের সেই অন্তহীন লোভের গর্ত ভরাট করতে গিয়ে ও নিজে সবকিছু বিক্রি করে এখন নিঃস্ব। 5 মাস পর আমি 1 সপ্তাহের জন্য বাংলাদেশে ফিরলাম। ফ্ল্যাট বিক্রির চূড়ান্ত চুক্তিপত্র সই করা এবং আমাদের ডিভোর্সের আইনি প্রক্রিয়া শেষ করাই ছিল আমার উদ্দেশ্য। আমার লয়ারের চেম্বারে রনির সাথে আমার দেখা হলো। আমি ওকে দেখে প্রায় চিনতেই পারছিলাম না। যে মানুষটা একসময় বুক ফুলে অহংকারের হাসি হেসে আমার দিকে তাকাতো সে এখন ঘরের এক কোণে কুকড়ে বসে আছে। ওকে দেখে মনে হচ্ছে এক ধাক্কায় বয়স অন্তত 10 বছর বেড়ে গেছে। গায়ের শার্টটা মলিন, চোখের নিচে গভীর কালচে দাগ। যখন সে আমাকে ভেতরে ঢুকতে দেখলো, পরনে ফর্মাল স্যুট, চোখে আত্মবিশ্বাস আর এক অপরূপ গাম্ভীর্য, ওর ঠোঁট দুটো হঠাৎ কেঁপে উঠলো। দিয়া, ওর গলার স্বর ছিল ভাঙা আর খসখসে। দিয়া প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমি ভুল করেছিলাম, আমি সব বুঝতে পেরেছি। আমার পরিবার ওরা শুধু আমাকে একটা টাকার মেশিন হিসেবে ব্যবহার করেছে। আমার যখন টাকা শেষ হয়ে গেল আম্মা আমার উপর দোষ চাপাচ্ছেন আর সিয়াম এখনো জুয়া খেলা টাকার জন্য চেঁচায়। একমাত্র তুমি একমাত্র মানুষ ছিলে যে আমাকে আসলেই ভালোবাসতে। সে উঠে দাঁড়িয়ে আমার হাত ধরার চেষ্টা করলো, কিন্তু আমি এক পা পিছিয়ে গিয়ে একদম শীতল দৃষ্টিতে ওর দিকে তাকালাম। আমি এখানে পেপারে সাইন করতে এসেছি রনি, তোমার অনুশোচনা গল্প শুনতে আসিনি। আমি শান্ত গলায় ওকে বললাম, দিয়া প্লিজ চলো আমরা আবারও নতুন করে শুরু করি। এখন থেকে আমার পুরো 3,20,000 টাকা বেতন আমি তোমার হাতেই তুলে দেব।
একটা টাকাও আমি মা ভাই বোনকে দিব না। আমার টাকা তুমি যেভাবে ইচ্ছা খরচ করো, প্লিজ ফিরে এসো। সে অনুনয় করতে করতে আমার সামনে হাঁটু গেড়ে বসে পড়লো, ঠিক তেমনি যেমনটা ওর ভাই মেসেজে হাত জোর করে ইমোজি পাঠিয়েছিল। আমি উপর থেকে নিচ পর্যন্ত ওকে একবার দেখলাম, মনে কোনো রাগ নেই, কোনো ক্ষোভ নেই, আছে শুধু একরাশ করুণা আর চরম উদাসীনতা। রনি, আমি খুব ধীরে ধীরে বললাম, প্রতিটি শব্দ যেন আদালতে চূড়ান্ত রায়ের মতো শোনালো। আমেরিকায় আমার বর্তমান স্যালারি তোমার এই বেতনের 3 গুণেরও বেশি। আমার নিজের টাকা একলা আমার রাজকীয় জীবনযাপনের জন্যই যথেষ্ট, যেখানে কোনো পুরুষের দয়ার প্রয়োজন নেই। আমি কলমটা তুলে নিলাম এবং মুহূর্তের মধ্যে ডিভোর্স পেপারের শেষ পাতায় সই করে দিলাম। তুমি যখন বলেছিলে তোমার টাকার উপর আমার কোনো অধিকার নেই, আমি সেটা মেনে নিয়েছিলাম। আর আজ আমি তোমাকে জানিয়ে যাচ্ছি, আমার জীবন, আমার টাকা আর আমার ভবিষ্যতের উপর তোমারও কথা বলা তো দূরের কথা, দূর থেকে উকি দেওয়ারও কোনো অধিকার আর অবশিষ্ট নেই। আমি কলমটা টেবিলের উপর রাখলাম, আমার দামি হ্যান্ডব্যাগটা কাঁধে নিলাম এবং এক মুহূর্ত দ্বিধা না করে ঘুরে দাঁড়ালাম। আমার পেছনে পড়ে রইল এক অহংকারী পুরুষের দুর্বল অসহায় কান্নার আওয়াজ, যে নিজের ভুয়া আত্মসম্মান আর অন্ধমোহের জন্য জীবনের আসল সম্পদকে হারিয়ে ফেলেছে। আমি লয়ারের অফিস থেকে বের হলাম। ঢাকার বাইরে তপ্ত রোদও আজ আমার কাছে এক অদ্ভুত স্নিগ্ধ লাগলো। আমি মুক্ত, আমার অতীত ডাস্টবিনে, আর আমার ভবিষ্যৎ এখন শুধুই আমার নিজের হাতে লেখা। ধন্যবাদ সবাইকে। গল্পটি কেমন লাগলো জানাবেন। এটি ছিল গল্পের শেষ পর্ব, আর প্রত্যেকটা পর্ব গল্পের কমেন্ট বক্সের নিচে দেওয়া থাকে, সেখান থেকে সবাই